প্রিয় শিক্ষার্থী, বিদ্যাভবনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হিসাব বিজ্ঞানের একতরফা দাখিলা পদ্ধতি। এটা বিভিন্ন বিশ্ববিদ্যালয় যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় বিগত সালে সেখানে এসেছিল এই একতরফা দাখিলা পদ্ধতি, এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় যেমন রাজশাহী। এই টপিক থেকে এমনভাবে প্রশ্নটা আসে সাজায়, সে মানে অনেক স্টুডেন্টই বুঝতে পারে না যে এটা কোন চ্যাপ্টার থেকে প্রশ্নটা দিয়েছে, অথচ এটা সহজ একটা চ্যাপ্টার যেটা হচ্ছে একতরফা দাখিলা পদ্ধতি, হিসাব বিজ্ঞানের একতরফা দাখিলা পদ্ধতি। চলেন সেই টপিকটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। সেখানকার ম্যাথ আমরা সলভ করব একটা, এবং পদ্ধতিটা জানবো যে কিভাবে ম্যাথটা সলভ করতে হয়। প্রথম হচ্ছে একতরফা দাখিলা পদ্ধতি। আমাদের প্রথম আলোচনা হচ্ছে কি একতরফা দাখিলা পদ্ধতি। একতরফা দাখিলা পদ্ধতি, একতরফা দাখিলা পদ্ধতি কি সম্পূর্ণ এই একতরফা দাখিলা পদ্ধতিটা হচ্ছে সম্পূর্ণ একটা কি অসম্পূর্ণ পদ্ধতি। এটা একটা হচ্ছে অসম্পূর্ণ পদ্ধতি, এটা একটা অসম্পূর্ণ পদ্ধতি। এটি একটি এই পদ্ধতিতে একতরফা, দুতরফা বা মিশ্র তরফা ব্যবহার না করে হিসাব করা হয়। এই পদ্ধতিতে এই যে একতরফা, এখানে হচ্ছে একতরফা, দুতরফা মিশ্র তরফা এগুলা হিসাব করা, মানে এগুলা ব্যবহার না করে হিসাব করা হয়, এগুলা ব্যবহার না করে হিসাব করা হয়। পরের টপিকে পরে বলছে এই একতরফা দাখিলা পদ্ধতিতে কি নির্ণয় করা যায় না। এই গুরুত্বপূর্ণ টপিক, একতরফা দাখিলা পদ্ধতিতে কি করা, মোট লাভ এই মোট লাভ নির্ণয় করা যায় না। এই একতরফা দাখিলা পদ্ধতিতে মোট লাভ নির্ণয় করা যায় না। এই পদ্ধতিতে মূলধনের ভিত্তিতে হিসাব নিকাশ করা হয়। কিসের ভিত্তিতে? এই পদ্ধতিটা হচ্ছে এই যে একতরফা দাখিলা পদ্ধতি, এই একতরফা দাখিলা পদ্ধতি কিসের? মূলধনের ভিত্তিতে হিসাব নিকাশ করা হয়। হিসাব নিকাশ করা হয়। এই পদ্ধতি, এই একতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে, এটা আইনগত কোনো আইন নেই, এটার কোনো আইনগত আইন নেই, নাই। এই ব্যবসায় দায় অসীম। এই একতরফা দাখিলা পদ্ধতির দায় অসীম। আবার এখন একতরফা দাখিলা পদ্ধতি নিয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা। এই একতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে অসম্পূর্ণ পদ্ধতি। একতরফা দাখিলা পদ্ধতিতে ব্যবহার করে হিসাব নিকাশ করা হয় না, সেটা মিশ্র অথবা দুতরফা দাখিলা পদ্ধতি। একতরফা দাখিলা পদ্ধতিতে কি নির্ণয় করা যায় না? মোট লাভ নির্ণয় করা যায় না। এই একতরফা দাখিলা পদ্ধতিটা কিসের ভিত্তিতে হিসাব নিকাশ করা হয়? মূলধনের ভিত্তিতে। এই একতরফা দাখিলা পদ্ধতির কোনো আইনগত আইন নেই, এর দায় অসীম। এখন আমরা জানবো এই অধ্যায়ে যে এখানে এই টপিকগুলো থেকে প্রশ্ন কমই আসে, কিন্তু এখানে যে টপিকটা থেকে প্রশ্ন আসে সেটা হলো ম্যাথ টার্ম। এই ম্যাথ টার্মগুলো আমরা কিভাবে সলভ করব সেটা নিয়ে আমরা দেখবো। এখন ম্যাথমেটিক্যাল টার্মগুলো কিভাবে সলভ করব খুব অল্প সময়ের মধ্যেই সেই বিষয়গুলো লক্ষ্য করব। এই একতরফা দাখিলা পদ্ধতিতে একটা সূত্র হচ্ছে, আমরা একটা ছকের মাধ্যমে সেই সূত্রটা শিখবো। একটা ছকের মাধ্যমেই সেটা শিখবো। ছকটা হলো যে প্রারম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধন, নিট লাভ বা আয়সমূহ। আর আরেকটি হচ্ছে এই পাশে হচ্ছে সমাপনী মূলধন
উত্তোলন আচ্ছা নিট ক্ষতি বা ব্যয়সমূহ। এখন প্রশ্ন আসতে পারে প্রারম্ভিক মূলধন, যদি কোনো টপিকে বলা হয় প্রারম্ভিক মূলধন কিভাবে নির্ণয় করব। প্রারম্ভিক মূলধন নির্ণয় করার সহজ একটা, প্রারম্ভিক মূলধন আমরা কিভাবে নির্ণয় করব দেখি। প্রারম্ভিক মূলধন আমরা কিভাবে নির্ণয় করব। প্রারম্ভিক মূলধন বা সমাপনী মূলধন, প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে হলে মূলধন সমান সমান হচ্ছে প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায়। আবার সমাপনী যদি সমাপনীর ক্ষেত্রে কি হবে, সমাপনী মূলধন কিভাবে নির্ণয় করব প্রশ্নে আসতে পারে, এগুলো জানার বিষয়। সমাপনী মূলধন হচ্ছে সমাপনী প্রারম্ভিক মূলধন, সমাপনী সম্পদ প্রারম্ভিক সম্পদ মাইনাস সমাপনী দায়, সমাপনী সম্পদ বা সমাপনী দায়। এই যে আমরা প্রারম্ভিক মূলধন আর প্রারম্ভিক সমাপনী মূলধন প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন নিয়ে জানলাম যে আমরা কিভাবে বের করব। প্রারম্ভিক যে সম্পদটা আছে সেই সম্পদটা থেকে দায়টা বাদ দিব, এবং সমাপনী যে সম্পদ আছে সেই সম্পদ থেকে সমাপনী দায়টা বাদ দিলেই আমরা সমাপনী মূলধন পাবো। যদি কোনো প্রশ্নে দেওয়া থাকে যে সমাপনী মূলধন এত হাজার, 5,000, সমাপনী দায় হচ্ছে 3,000, সমাপনী দায় হচ্ছে 3,000। এখানে সমাপনী সম্পদ কত, সমাপনী সম্পদ তাহলে কত হবে, এখান থেকে এটা এখানে 8,000, 8,000 থেকে 3,000 বাদ দিলে 5,000, এইটাই পাশে এই পাশে এটা সমান আসতে হবে, তাইলে অঙ্ক ঠিক আছে। এখন যে বিষয়টা হচ্ছে আমাদের বিশেষ করে খেয়াল রাখতে হবে, এই যে ছকটা, এই ছকের মাধ্যমে আমাদের এই একতরফা দাখিলা পদ্ধতির যে মেট্রামগুলা, এই মেট্রামগুলা মানে সহজে নির্ণয় করা যাবে। এখন আমরা এটার একটা মানে সূত্র দেখি। সূত্রটা হচ্ছে, আমরা প্রথমে সূত্রটা লিখতে পারি যে লাভ সমান সমান যদি আমরা লিখি, লাভ সমান সমান যদি আমরা লিখি তাহলে লাভের হচ্ছে সূত্র প্রথমে হচ্ছে সমাপনী মূলধন যোগ উত্তোলন বিয়োগ প্রারম্ভিক মূলধন মাইনাস অতিরিক্ত মূলধন। এই যে একটা সূত্র, এক কথায় এই যে যখন কোনো সময় যদি লাভ নির্ণয় করতে বলে, তাহলে লাভ নির্ণয় করতে হলে সেটা আমরা কিভাবে নির্ণয় করব, এই যে সমাপনী মূলধন এবং উত্তোলন এই দুটো যোগ করব, যোগ করার পরে এই যে প্রারম্ভিক মূলধন এবং অতিরিক্ত মূলধন এই দুটো বিয়োগ করব। চলেন আমরা একটা উদাহরণের মাধ্যমে এই সূত্রটা কাজে লাগাই। আমরা উদাহরণের মাধ্যমে খুব সহজে কিভাবে নির্ণয় করব। উদাহরণ হচ্ছে যে প্রারম্ভিক মূলধন প্রারম্ভিক মূলধন 50,000 টাকা, 50,000 টাকা, প্রারম্ভিক মূলধন 50,000 টাকা, সমাপনী মূলধন 58,000 টাকা, সমাপনী মূলধন 58,000 টাকা। অতিরিক্ত মূলধন কত, 26,000 টাকা। অতিরিক্ত মূলধন 26,000 টাকা এবং নিট ক্ষতি দেওয়া আছে 12,000 টাকা, 12,000 টাকা। তাহলে 12,000 টাকা হয়, তাহলে উত্তোলন কত, উত্তোলনের পরিমাণ কত,
পরিমাণ উত্তোলনের পরিমাণ কত। এখন আমরা উত্তোলনের পরিমাণটা নির্ণয় করব। আমরা যদি এই সূত্রের মাধ্যমে করি তাহলে দেখা যাবে যে প্রথমে হচ্ছে এই পাশে আছে কি প্রারম্ভিক মূলধন আর অতিরিক্ত মূলধন। প্রারম্ভিক মূলধন কত আছে 50,000। এখন অতিরিক্ত মূলধন অঙ্কে দেওয়া আছে 26,000। এপাশে নিট লাভ নাই। সমাপনী মূলধন দেওয়া আছে 58,000 টাকা। নিট ক্ষতি দেওয়া আছে 12,000 টাকা। এখন এপাশে আসতেছে কত 76,000 টাকা। এই পাশে হচ্ছে সর্বমিলে হচ্ছে 76,000 টাকা, কারণ দুই পাশে সমান সমান আসবে পরিমাণটা। এখন আমাদের বের করতে হবে কি উত্তোলনের পরিমাণ। এখানে হচ্ছে উত্তোলন কত এটা আমাদের বের করতে হবে। প্রশ্ন, আমাদের প্রারম্ভিক মূলধন 50,000, অতিরিক্ত মূলধন 26,000 দেওয়া আছে। এখানে সমাপনী মূলধন 58,000 এবং নিট ক্ষতি দেওয়া আছে 12,000। তাহলে এটার এইখান থেকে বের করতে হবে উত্তোলনের পরিমাণ কত, এটা আমাদেরকে বের করতে হবে। উত্তোলনের পরিমাণটা এখন এই পাশে 76,000 হয়ে গেছে, এই পাশের হিসাবে 76,000 হবে, কিন্তু এখানে 12,000 আর এখানে এখানে 58,000 আর এখানে 12,000 দুইটাই মিলে আমরা যোগ করব। যোগ করে কত আসতেছে, এই দুইটাই যোগ করলে যদি আমরা যোগ করি তাহলে 12 আর 58 হচ্ছে 60 10 70,000। এখন আমাদের এখানে আসতেছে 70,000। উত্তোলনে আমাদের কত হলে যে এটার টোটাল মান 76,000 আসবে। 70,000 এখানে অলরেডি আসছেই 70,000। তাহলে এই যে 76, আমরা 76 থেকে 70 বিয়োগ দিব, তাহলে আমাদের কত আসতেছে 6,000। এই 6,000 হচ্ছে উত্তোলন। এই যে উত্তোলনের পরিমাণটা বের করতে বলছে। এখন যদি কোনো প্রশ্নে যে নিট লাভটা বের করতে বলে, নিট লাভ ক্ষতি না, ক্ষতির পরিমাণ নেই, নিট লাভ যদি বের করতে বলে তাহলে আমরা নিট লাভ কত কিভাবে বের করবো, সেম টু ভাবেই কাজ করতে হবে। যে সমাপনী মূলধন যোগ এটা করতে হবে, এখন এগুলা বিয়োগ করতে হবে, বিয়োগ করে যেটা আসবে সেটা। কিন্তু এখানে ক্ষতির পরিমাণটা বেশি আসবে 12,000 টাকা, কারণ এখানে এই পরিমাণটা বেশি আছে, এদিকটার পরিমাণটা কম। যদি নিট লাভ বলে তখন এখানে পরিমাণ বেশি থাকবে এই দুইটার, এটার পরিমাণগুলো কম থাকবে। আমার মনে হয় বোঝা গেছে। এখন এই যে সূত্রটা আরেকবার রিভিউ দিই। রিভিউটা হচ্ছে যে একতরফা দাখিলা পদ্ধতির ম্যাথ যে টার্মগুলো আছে এই অঙ্ক এরকমই থাকে। কোনো সময় বলবে অতিরিক্ত মূলধন সব কিছুই দেওয়া আছে, অতিরিক্ত মূলধন কত। আবার কোনো সময় বলবে প্রারম্ভিক মূলধন কত। প্রারম্ভিক মূলধন কোনো সময় এভাবে দেওয়া থাকে, আবার কোনো সময় ওই যে একটা সূত্র একটু আগে লিখে দিলাম, প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায়। এই যে এই সূত্রটা দিয়েও কোনো সময় অঙ্ক দিয়ে আসতে পারে। সহজভাবে যদি বলা থাকে যে প্রারম্ভিক সম্পদ এত এবং প্রারম্ভিক দায় এত দেওয়া আছে অঙ্কে, তাহলে আমরা ওইভাবেও নির্ণয় করতে পারবো। আবার যদি ওই সব কিছু না দেওয়া থাকে, যদি এভাবে দেওয়া থাকে অতিরিক্ত মূলধন, নিট ক্ষতি, উত্তোলন সমাপনী মূলধন, এগুলো যদি দেওয়া থাকে তাহলে আমরা প্রারম্ভিক মূলধন এই সূত্রের মাধ্যমে নির্ণয় করব। এক কথায় এই একতরফা দাখিলা পদ্ধতির যে ম্যাট্রামগুলো নির্ণয় করতে হবে সেগুলা আমাদের এই ছকের মাধ্যমে আমরা নির্ণয় করতে পারবো। এই ছকটা মনে রাখতে পারলেই আমাদের এই একতরফা দাখিলা পদ্ধতির যে ম্যাথের অঙ্কগুলো আছে এগুলো আমরা খুব সহজেই বের করতে পারবো। একদম মানে রাফ করা লাগবে না। এখানে অটোমেটিক যদি আমরা কোশ্চিনে এইভাবে একটা সুন্দর করে সাজাই, অঙ্কগুলো লিখি, মনে মনে হিসাব করি, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে। একতরফা দাখিলা পদ্ধতির এটাই হচ্ছে আজকের একতরফা দাখিলা পদ্ধতির যে মেইন টপিক এটাই। এখন এই একতরফা দাখিলা পদ্ধতির সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্কগুলা হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসে। এই গুচ্ছই বেশিরভাগ প্রশ্ন আসে এই একতরফা থেকে। অনেক জায়গায় অনেক স্টুডেন্ট আবার এই একতরফা দাখিলা পদ্ধতি স্কিপ করে,
মানে বলে যে এত সহজ টপিকের প্রশ্ন আবার অনেক সময় আসে না, কিন্তু বিশ্ববিদ্যালয় পরীক্ষাটা হচ্ছে এমন যেটা হচ্ছে সহজ, ওখান থেকে এমন তথ্য দেয় যেটা স্টুডেন্টরা ওটা স্কিপ করে যায়, কিন্তু ওই টপিকগুলো পরীক্ষা চলে আসে। অতএব কোনো কিছু স্কিপ করা যাবে না, সব কিছুই জানা রাখতে হবে, সব বিষয় জানা রাখতে হবে। একতরফার হচ্ছে এই সূত্রটাই মনে রাখতে পারলে একতরফার অঙ্কগুলো সহজ হবে। আজকের ক্লাসটি এখানে শেষ।